দ্বাদশ ব্যবসায় শিক্ষা শ্রেণীর ছাত্ররা তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ যথারীতি তোমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এই কোর্সটির উপর ক্লাস নিব। আজ এই কোর্সটির উপর আমি জীবন বিমা অধ্যায় পড়াবো। এই অধ্যায়ের উপর ইতিপূর্বে আমি একটি ক্লাস নিয়েছি, অর্থাৎ এই অধ্যায়ের উপর আজ আমার দ্বিতীয় ক্লাস। এজন্য আমি আজকের ক্লাসের টপিকসটার নাম দিয়েছি জীবন বিমা 2। আমি আশা রাখছি আজকের এই ক্লাসের মাধ্যমে আমি আমার এই অধ্যায়টি শেষ করতে পারবো এবং তোমরা তোমাদের পড়াশোনা এর মধ্যে সীমাবদ্ধ রাখলে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবে এবং তোমরা যথারীতি নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি নেবে এবং এর মাধ্যমে তোমাদের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতিও সম্পন্ন হবে বলে আমি আশা করি। তাহলে ছাত্ররা, আমি আর কথা না বাড়িয়ে তোমাদের সিলেবাসের টপিকসে চলে যাচ্ছি। আজ যেহেতু জীবন বিমার উপর দ্বিতীয় এবং সর্বশেষ ক্লাস, কাজেই আমাদের প্রথম ক্লাসে আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলেছিলাম সেই বিষয়গুলি নিয়ে একটু পুনরালোচনা করা প্রয়োজন বলে মনে করি। আমাদের সিলেবাসে যে বিষয়গুলি আছে সেটি হচ্ছে জীবন বিমার ধারণা, জীবন বিমার বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, তারপরে জীবন বিমায় চুক্তি সম্পাদন প্রক্রিয়া, দাবি আদায়ের পদ্ধতি, প্রিমিয়াম, বোনাস, বার্ষিক ভিত্তি, সমর্পণমূলক, পুনঃবিমা, দ্বৈত বিমা ইত্যাদি ইত্যাদি। সিলেবাসের এই সমস্ত বিষয়গুলির উপর আমি তোমাদের সর্বশেষ গত ক্লাস পর্যন্ত পড়িয়েছিলাম তোমার চুক্তি সম্পাদন প্রক্রিয়া, অর্থাৎ জীবন বিমা কি আমরা একটি ধারণা দিয়েছিলাম, জীবন বিমার বৈশিষ্ট্যগুলো কী কী আসছে, জীবন বিমার বিভিন্ন শ্রেণীভাগ পড়েছিলাম এবং বিমাকারী এবং বিমা গ্রহীতা অর্থাৎ বিমা কোম্পানি আর হচ্ছে বিমা গ্রহীতার মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপিত হয়, অর্থাৎ কিভাবে চুক্তিটা সম্পন্ন হয়, এই বিষয়ে আমি তোমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটা বর্ণনা করেছি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তার ভিত্তিতে তোমরা বিহেভ করবে, রিয়্যাক্ট করবে, অর্থাৎ তোমরাও বিমা করবে কি করবে না সেই সিদ্ধান্ত নিতে পারবে। তাহলে আজ আমাদের ক্লাসের সর্বপ্রথম আলোচ্য সূচির মধ্যে চলে আসে হচ্ছে তোমার দাবি আদায়ের প্রক্রিয়া। দাবি আদায় প্রক্রিয়া। ওকে শিক্ষার্থীরা, যেহেতু আমি গত ক্লাসে কি করেছি, তোমার সর্বশেষ যে টপিকটি আলোচনা করেছি সেটি হচ্ছে বিমাকারী এবং বিমা গ্রহীতা অর্থাৎ বিমা কোম্পানি আর হচ্ছে বিমা গ্রহীতার মধ্যে সম্পর্ক স্থাপিত হয়েছে। আজ এই ক্লাসে আমি শুরু করব হচ্ছে সম্পর্কটা শেষ হয়ে যাবে, অর্থাৎ বিমাকারী আর হচ্ছে তোমার বিমা কোম্পানি, বিমা গ্রহীতা আর বিমা কোম্পানির মধ্যে সম্পর্ক শেষ হওয়ার একটি প্রক্রিয়া দিয়ে আমি আজ ক্লাস শুরু করব। তাহলে আমরা কিভাবে বিমা কোম্পানির কাছ থেকে দাবি আদায় করতে পারি? দাবিটা কি? দাবিটা আসলে আর্থিক বিষয়াদি। ইতিপূর্বে ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা টাকা দিব আর বিমা কোম্পানি টাকা নেবে, বিমা কোম্পানি আয় করবে, আর আমরা কি পাবো? আমরা আসলে একটা নিশ্চয়তা পাবো, নিশ্চিত ভবিষ্যতের নিশ্চয়তা পাবো যে আমাদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হলে, কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে, মৃত্যুবরণ করলে তাহলে বিমা কোম্পানি আমাকে কি করবে? ক্ষতিপূরণ প্রদান করবে। আজকে আমরা বলবো ক্ষতিপূরণটা কিভাবে প্রদান করবে, সেই দাবিটা আমরা কিভাবে পেতে পারি। ওকে, তাহলে সে দাবিটা আমরা যখন করব, একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আছে এবং সেই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিমা কোম্পানি আমাকে দাবিটা পূরণ করবে। তবে তোমাদের ক্ষেত্রে একটু অপ্রাসঙ্গিক এবং যেটি বাস্তবতা, লিগ্যালিটির বাইরে যে কথাগুলো সেগুলি একটু বলে রাখি। বিমা কোম্পানি কিন্তু আমাদের সাধারণত বাংলাদেশের প্রেক্ষিতে দাবি প্রদান করার ক্ষেত্রে খুব কি হেরফের করে, অর্থাৎ আমরা যা আজকে বইতে পড়বো সেইভাবে কিন্তু বিমা কোম্পানি আসলে দাবি আমাদের পূরণ করে না। এই নিরিখে তোমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বিমা করবা কি করবে না। তাহলে সিস্টেমেটিক ওয়েতে যখন আমরা দাবি করব, ক্লেম করব, তখন বিমা কোম্পানি দাবি আমাদের কীভাবে নিষ্পত্তি করবে বিষয়টি ডিপেন্ড করে হচ্ছে তোমার বিমার শ্রেণী বিভাগের উপর, অর্থাৎ আমরা কোন ধরনের বিমা করেছি। অবশ্যই সেটি কি? জীবন বিমা। অর্থাৎ বিমা আমরা কত ভাগে ভাগ করছি তার ভিত্তিতে আমাদের কি হবে? দাবি আদায় হবে। তাহলে দাবি আদায়ের জন্য মূলত আমরা কি করব?
4টি ঘটনার প্রেক্ষিতে দাবি আদায় হবে। 4টি ঘটনার প্রেক্ষিতে দাবি আদায় হয়ে থাকে। তাহলে ঘটনা 4টি কি? ঘটনা 4টি হচ্ছে আমাদের যদি আমরা কি করি, যদি আমাদের কি হয়, মেয়াদ পূর্তি হয়, মেয়াদ পূর্তিতে দাবি আদায়, মেয়াদ পূর্তিতে দাবি। প্রথম ঘটনা হচ্ছে মেয়াদ পূর্তিতে দাবি আদায়। তাহলে মেয়াদ পূর্তিটা কি? আমরা যে সময়ের জন্য বীমা করব সেই সময়ের জন্য যদি সময়টা উত্তীর্ণ হয় তাহলে আমরা এই প্রেক্ষিতে কি করব, দাবি করব। ওকে, এমন হতে পারে যে আমরা 10 বছরের জন্য বীমা করেছি, তাহলে 10 বছর যেদিন শেষ হয়ে যাবে, মেয়াদকাল শেষ হয়ে যাবে, সেদিন আমরা কিভাবে দাবি আদায় করব। আবার এই সময়সীমাটা, এই মেয়াদ পূর্তিটা আরেকভাবে সম্পূর্ণ হতে পারে যে সময়কাল এভাবে নির্ধারিত না হয়, বীমা গ্রহীতার বয়সের উপর নির্ভর করে তোমার মেয়াদ পূর্তি ব্যাপারটি। যেমন আমার বয়স 60 বছর যেদিন হবে সেদিন আমাকে বীমা কোম্পানি আমার দাবি কি করবে, পূরণ করবে। তাহলে এই মেয়াদটা 2 ভাগে ভাগ করি। একটা সময়কাল ইন রিগার্ডিং টু দ্য ক্যালেন্ডার ইয়ার্স, 10 বছর 5 বছর এরকম আর কি। আর আরেকটি বিষয় হচ্ছে না, বীমা গ্রহীতার বয়স, তার ভিত্তিতে আমরা কি করব, নির্ধারণ করব মেয়াদটা আমাদের পূর্ণ হলো কি না। যদি মেয়াদ পূর্ণ হয় তাহলে আমরা কি করব, দাবি করব, এবং দাবি সেক্ষেত্রে উত্থাপন হলে বীমা কোম্পানি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দাবি পূরণ করে থাকবে। ওকে, তাহলে মেয়াদ পূর্তি আমরা 2 ভাবে ঘটাতে পারি, এই বিষয়টি আমাদের এখানে ইম্পর্টেন্ট। একটি হচ্ছে নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলে, আরেকটি হচ্ছে বীমা গ্রহীতার নির্দিষ্ট বয়স উত্তীর্ণ হলে। ওকে, এরপরে আমরা যেটি বলবো সেটি হচ্ছে তোমার বীমাকারী যদি মৃত্যু হয়, মৃত্যুর ক্ষেত্রে দাবি আদায়। ঠিক আছে, মৃত্যুর ক্ষেত্রে দাবি আদায়। আমরা একটু আগে বললাম যে আমার কি বয়স 60 বছর পর্যন্ত আমি বীমা করেছি, অথবা আজ থেকে 10 বছরের জন্য বীমা করেছি, কিন্তু আমরা জানি ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। অনিশ্চিত ভবিষ্যতের আর্থিক নিশ্চয়তা প্রদানের জন্য কিন্তু বীমা করা হয়। এর মধ্যে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে কি করবে, আমার পরিবার বা আমার উত্তরাধিকার তারা কি করবে, তোমার ক্ষতিপূরণ পাবে। ওকে শিক্ষার্থীরা, তাহলে তারা যদি ক্ষতিপূরণ পায়, মৃত্যু হলে কিভাবে ক্ষতিপূরণ আদায় করা হবে এই বিষয়টি তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটি হচ্ছে প্রথমে যেটি করতে হবে আমাদের মৃত্যু হলে মৃত্যুর প্রমাণ দাখিল করতে হবে। মৃত্যু হয়েছে বীমা গ্রহীতার, মৃত্যুর প্রমাণ দাখিল করতে হবে। এখন মৃত্যুর প্রমাণ কিভাবে দাখিল করব, সেটি হচ্ছে যে বীমা গ্রহীতার মৃত্যু হলে তাহলে প্রথমত যদি মৃত্যুটি হাসপাতালে হয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ একটি ডেথ সার্টিফিকেট ইস্যু করবে। যদি হাসপাতালে মৃত্যু না হয় তাহলে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা রাখে না। তাহলে কি হবে, তাহলে যেটি হবে যে স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, তাদের কাছ থেকে আমরা একটা ডেথ সার্টিফিকেট সংগ্রহ করব। যদি মৃত্যুটি দুর্ঘটনায় হয়, কোনো অকারেন্সে হয়, তাহলে কি করব, আমরা পুলিশের কাছ থেকে একটি সার্টিফিকেট নেব। তারপরে পুলিশের কাছ থেকে শুধু নিলেই হবে না, সেই ক্ষেত্রে কেন দুর্ঘটনায় অপমৃত্যু হয়েছে বা কী কারণে অপমৃত্যু হয়েছে সেটি আমাদের একটা পোস্টমর্টেম রিপোর্ট সংগ্রহ করতে হবে। মানে মৃত্যু যে হয়েছে এটা নিশ্চিত করার জন্য কিন্তু এই সনদগুলি আমরা কালেক্ট করব। তারপরে যেটি করতে হবে সেটি হচ্ছে এভাবে যদি মৃত্যু না হয়, স্বাভাবিক মৃত্যু হয়, সার্টিফিকেট না থাকে, তাহলে মৃত্যুর সময় যারা উপস্থিত ছিল এমন কিছু গণ্যমান্য ব্যক্তির দ্বারা আমরা সার্টিফাই করব যে হ্যাঁ বীমা গ্রহীতার মৃত্যু হয়েছে। তারপরে এইরকম স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে যদি মৃত্যু হয়েছে এমন লোক উপস্থিত থাকলো, কিন্তু যারা দাফন কাফন বা জানা যায় বা অন্ত্যেষ্টিক্রিয়ায় যারা অংশগ্রহণ করলো তাদেরও কি সার্টিফাই দরকার, তাদেরও সাক্ষী নিতে হবে যে হ্যাঁ বীমা গ্রহীতা মৃত্যু হয়েছে। তাহলে বীমা গ্রহীতা মারা গেল, এখন আমি কি করব, দাবি চাবো, দাবি আদায় করবো। দাবি আদায়ের ক্ষেত্রে আমরা সবসময় জানি যে বীমা করে সে যেহেতু মারা গেল আর টাকা কিন্তু সে কখনোই পাবে না, তাহলে কি করবে, এটা পাবে হচ্ছে তোমার তার উত্তরাধিকার বা ওয়ারিশ যারা, সোজা বাংলা কথায় তারা। তাহলে বীমা গ্রহীতা মৃত্যু হলো, তার প্রমাণস্বরূপ আমরা সার্টিফিকেট দাখিল করলাম। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে যে তোমার উত্তরাধিকার যারা তারা কি করবে, উত্তরাধিকার সনদ, উত্তরাধিকার
সনদ উত্তরাধিকার সনদ দাখিল করবে। দাখিল অর্থাৎ বীমা গ্রহীতা মারা গেল, এখন বীমা গ্রহীতার সম্পত্তির উত্তরাধিকার কারা হবে? সাধারণত পরিবারের সদস্যরা, তারা তার একটি সনদ দাখিল করবে এবং সম্পূর্ণ তালিকা কারা কারা উত্তরাধিকার, তারা কতটুকু অংশ পাবে তার একটা তালিকা বীমা কোম্পানির কাছে সাবমিট করবে। তাহলে উত্তরাধিকার কারা? উত্তরাধিকার হচ্ছে তার ছেলে মেয়ে স্ত্রী, এরা হচ্ছে তোমার উত্তরাধিকার। যদি ছেলে মেয়ে অবিবাহিত হয় বীমা গ্রহীতা, তাহলে তার বাবা মাও তোমার কি হতে পারে? উত্তরাধিকার হতে পারে। এই সনদটা কে দেবে এটি একটি বিষয়, সেটি অবশ্যই তোমার ইচ্ছা। কোর্ট সাধারণত এই সনদ প্রদান করে থাকে, অথবা স্থানীয় কর্তৃপক্ষ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বা পৌরসভার চেয়ারম্যান মেম্বাররা, তারা তোমার কি করবে? উত্তরাধিকারের এই সনদটা প্রদান করবে। এই সনদ যদি প্রদান করে তারপরে যেটি হবে সেটি হচ্ছে বীমা দাবি তোমার পরিশোধিত হবে। ঠিক আছে? তাহলে যারা যারা দাবিদার তাদেরকে আমরা কি করব? বীমা কোম্পানি কি করবে? দাবি পরিশোধ। এটি হচ্ছে তোমার মৃত্যুর ক্ষেত্রে। এখন আসি, যদি বীমা গ্রহীতা কি হয়? বীমা গ্রহীতা নিখোঁজ হয়ে যায়। বীমা গ্রহীতা নিখোঁজ হলে, যদি বীমা গ্রহীতা নিখোঁজ হয় তাহলে কি বিষয়টি নিখোঁজ যে হয়েছে এটা তোমার নিশ্চিত করতে হবে। কিভাবে নিশ্চিত করা যাবে? সেটি হচ্ছে নিখোঁজ বা নিরুদ্দেশ হলে প্রমাণ করতে হবে যে বিগত 7 বছর নিখোঁজ বা তোমার নিরুদ্দেশ হওয়ার 7 বছর সময়কাল অতিক্রান্ত হতে হবে। 7 বছর, বিষয়টি মনে রাখবে। 7 বছর। কিভাবে নিশ্চিত হবে যে সে নিখোঁজ হয়েছে বা নিরুদ্দেশ হয়েছে? তাহলে বিগত 7 বছরে তাকে কোথাও দেখা যায় না, তার কোনো অ্যাক্টিভিটিস নাই, তাকে কেউ দেখেনি। ঠিক আছে? এই সংক্রান্ত পুলিশ প্রতিবেদন আমাদের পেতে হবে। ঠিক আছে? এভাবে আমরা নিশ্চিত করতে পারি যে সে বীমা গ্রহীতা নিখোঁজ হয়েছে। এরপরে আসি, আমরা 3 নম্বর বিষয় বললাম। এরপরে আমরা যেটি বলবো এটি হচ্ছে যদি দুর্ঘটনার ক্ষেত্রে বীমা দাবি। দুর্ঘটনার ক্ষেত্রে যদি দুর্ঘটনা ঘটে এবং সেই ক্ষেত্রে যদি বীমা গ্রহীতা মৃত্যুবরণ করে, তাহলে বীমা দাবিটি অন্য একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে। তাহলে কিভাবে হবে? সে বিষয়টি হচ্ছে যে দুর্ঘটনা যদি হয় তাহলে যথানিয়মে বীমা কোম্পানিকে তা জানাতে হবে এবং পুলিশ রিপোর্ট সংগ্রহ করতে হবে, এবং দুর্ঘটনায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার ময়না তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। এই দাখিল করার পরে কি হবে? সে বীমা কোম্পানি তোমার কি করবে? বীমা কোম্পানি তার দাবি পরিশোধ করতে বাধ্য হবে। তাহলে আমরা বীমা দাবি আদায়ের প্রক্রিয়াটি জানলাম। আসলে প্রক্রিয়ার মধ্যে আমরা কি কোন কনসিকুয়েন্সে কিভাবে আমরা বীমা দাবি পেতে পারি তার সিকোয়েন্সটি ক্লাসিফিকেশন অনুযায়ী আলাদা আলাদাভাবে দেখলাম। এখন আমরা দাবি আসলে উপস্থাপন করলাম। বীমা কোম্পানি কি করবে? বীমা কোম্পানির যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়টি যাচাই বাছাই করে তারপরে কি করবে? তার যে পলিসি ভ্যালু, সেই পলিসি ভ্যালু তার উত্তরাধিকারদের আনুপাতিক হারে পরিশোধ করবে। এভাবে মূলত বীমা দাবিটি নিষ্পত্তি হবে, এবং বীমা দাবিটি নিষ্পত্তির মাধ্যমে বীমা গ্রহীতা আর হলো বীমা কোম্পানির মাধ্যমে সম্পর্কটি কি নিষ্পত্তি হবে। এই কথা বলে রাখি যে আমাদের বাংলা ভাষায় একটি কথা আছে, যার শেষ ভালো যার সব ভালো তার। তাহলে বীমা কোম্পানি আর হলো বীমা গ্রহীতার মধ্যে যে সম্পর্কটা ভালো হয়, শেষ প্রক্রিয়াটা যদি ভালো হয় তাহলে কিন্তু আমাদের কি বীমা প্রক্রিয়াটি ভালো হবে। আর যদি সর্বশেষ প্রক্রিয়াটি ভালো না হয় তাহলে কি অবস্থা? আমরা কি বলতে পারি? অবশ্যই মানুষের আস্থা বা কনফিডেন্স লেভেল বীমা কোম্পানির নিকট কমে যাবে। মূলত বাংলাদেশে এটি অহরহ এই প্রবলেমটি দেখা যায়। যাই হোক, আমাদের পড়ার বিষয়বস্তু যেহেতু বীমা দাবি আদায়ের প্রক্রিয়া, আমি মনে হয় বিষয়টি বোঝাতে পারছি। এখন আমরা চলে যাব অন্য একটি টপিকস নিয়ে, সেটি হচ্ছে তোমার বীমা প্রিমিয়াম।
বিমা প্রিমিয়াম, বিমা প্রিমিয়ামকে আমরা কি বলবো, বিমার জন্য কিস্তি বা সেলামি এ নামেও বা চাঁদা বা দান এ নামে আমরা অভিহিত করতে পারি। মূলত বিমাকারী আর হচ্ছে বিমা গ্রহীতা, অর্থাৎ বিমা কোম্পানি আর হচ্ছে বিমা গ্রহীতার মাধ্যমে মধ্যে সম্পর্ক স্থাপিত হয় হচ্ছে তোমার প্রিমিয়াম প্রদানের মাধ্যমে। অর্থাৎ আমি টাকা দেবো, তার বিনিময়ে আমি কি পাবো, বিমা কোম্পানির কাছ থেকে আমি এই নিশ্চয়তা পাবো যে আমি যদি কোনো ঝুঁকির মধ্যে পড়ি তাহলে সে আমাকে আর্থিক নিশ্চয়তা প্রদান করবে। তাহলে এখানে আমাদের যে বিষয়টি হয়, ইটস এ ট্রানজ্যাকশন বিটুইন দ্য বিমা কোম্পানি আর হচ্ছে তোমার বিমা গ্রহীতা। তাহলে বিষয়টি আমরা এভাবে বলতে পারি, বিমা চুক্তি অধীন বিমাকারী কর্তৃপক্ষ ঝুঁকি বহনের বা অর্থ প্রদানের নিশ্চয়তার বিপক্ষে বিমা গ্রহীতাকে যে প্রতিদান দিয়ে থাকে তাকে প্রিমিয়াম বলে। ক্লিয়ার? অর্থাৎ প্রিমিয়ামটা দিবে কে? প্রিমিয়ামটি দিবে হচ্ছে বিমা গ্রহীতা। কাকে দিবে? বিমাকারী অর্থাৎ বিমা কোম্পানিকে। কেন দিবে? তার উত্তর হচ্ছে যে বিমা কোম্পানি তোমাকে এই নিশ্চয়তা দিচ্ছে যে যদি কোনো ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ বা আর্থিক নিশ্চয়তা প্রদান করে। এই জন্য আমরা সহজে বিজনেস করতে পারি, সহজে আমরা জীবনযাপন করতে পারি। তাহলে বিমা গ্রহীতার জন্য ইটস এ কি এক্সপেন্স, আর বিমা কোম্পানির জন্য এটি একটি আয়ের খাত বা রেভিনিউ। ওকে, তারপরে আমরা বিমা প্রিমিয়ামের সম্পর্কে ধারণা নিলাম। এখন আমরা জানবো যে বিমা প্রিমিয়াম কত প্রকার। বিমা প্রিমিয়াম মূলত দুই প্রকার। বিমা প্রিমিয়াম মূলত হচ্ছে তোমার দুই প্রকার। বিমা প্রিমিয়াম দুই প্রকার, একটি হচ্ছে আমাদের নেট প্রিমিয়াম, একটি হচ্ছে আমাদের নেট প্রিমিয়াম, একটি হচ্ছে গ্রস প্রিমিয়াম। নেট প্রিমিয়াম হচ্ছে আমাদের গ্রস প্রিমিয়াম। আমি ইংরেজিতে লিখতেছি, আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ বিষয়টি হচ্ছে যে ইটস এ টার্মস, আমরা বাংলায় লিখলেও পারি আবার ইংরেজি লিখলেও পারি। নেট প্রিমিয়াম কি? নেট প্রিমিয়াম হচ্ছে সম্ভাব্য বিমা দাবির পরিমাণ আমরা নির্ণয় করব। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে বিমা কোম্পানি কি করে? বিমা কোম্পানি করে হচ্ছে আমাদের কাছ থেকে, বিভিন্ন বিমা গ্রহীতার কাছ থেকে তারা প্রিমিয়ামের টাকা কালেকশন করে। তোমার আমার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বিমা গ্রহীতার নিকট থেকে প্রিমিয়ামের টাকা কালেকশন করলো। কেন কালেকশন করবে? কারণ যদি এর মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিপূরণ প্রদান করবে। এখন আমরা হিসাবটা এইভাবে বলতে পারি যে 1 লক্ষ লোকের বিমা পলিসি গ্রহণ করছে, এর জন্য তারা প্রিমিয়াম নেবে। প্রিমিয়াম নিয়ে কী করবে? যদি ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ প্রদান করবে। এখন দেখা গেল অতীত অভিজ্ঞতার আলোকে যে 1 লক্ষ লোকের উপর কি বছরে 100 জন লোক মারা যাচ্ছে। 100 জন লোক যদি মারা যায়, প্রত্যেককে যদি তোমার 1 লক্ষ টাকা করে দেয় ক্ষতিপূরণ বাবদ, প্রত্যেককে 1 লক্ষ টাকা দিলে তাহলে তার মোট ক্ষতিপূরণ 1 বছরে কত দেওয়া লাগবে? তার উত্তর হচ্ছে স্যার 100 ইন্টু 1 লক্ষ, দ্যাট মিনস 1 কোটি টাকা। 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করবে। কত লোককে প্রদান করবে? 100 লোককে। কিন্তু পলিসি নিচ্ছে কত লোক? পলিসি নিচ্ছে হচ্ছে 1 লক্ষ লোক। তাহলে ক্ষতিপূরণ সমান সমান হচ্ছে তোমার তোমার 1 কোটি টাকা। তাহলে কত টাকা বিমা কোম্পানি নিবে সেটাই হচ্ছে নেট প্রিমিয়ামের বিষয়। তাহলে বিমা কোম্পানি অবশ্যই যে টাকা ক্ষতিপূরণ প্রদান করবে সেই টাকাটাই নিবে। অর্থাৎ কত টাকা নেবে? 1 কোটি টাকায় নেবে। 100 লোককে ক্ষতিপূরণ প্রদান করার জন্য 1 লক্ষ লোকের কাছ থেকে 1 কোটি টাকা সংগ্রহ করবে। তাহলে প্রতি ব্যক্তির কাছ থেকে কত টাকা সংগ্রহ করবে? প্রতি ব্যক্তির কাছ থেকে মূলত 100 টাকা করে সংগ্রহ করবে। দেখো আমি এক দিয়ে একটা ম্যাজিক দেখাই দিছি, 1 লক্ষ, 100, 1000, সাস এইভাবে আমরা কি করছি? প্রিমিয়াম নির্ধারণ করছি। তাহলে এইভাবে যদি প্রিমিয়াম নির্ধারিত হয়, সেই ক্ষেত্রে যেটি হয় যে বিমা কোম্পানি কোনো লাভ করে না, এবং বিমা কোম্পানির কোনো অফিস খরচ বা কর্মচারীদের জন্য কোনো কমিশন টমিশন এই বিষয়গুলি কনসিডার না করে নেট প্রিমিয়াম হিসাব করা হয়। তাহলে নেট প্রিমিয়ামের ক্ষেত্রে সম্ভাব্য বিমা দাবির পরিমাণের ফর্মুলাটা কি? সম্ভাব্য বিমা দাবির ফর্মুলা হচ্ছে আমাদের এরকম, সম্ভাব্য বিমা দাবি সমান সমান হচ্ছে আন্ডার নেট প্রিমিয়াম সম্ভাব্য বিমা দাবি, সম্ভাব্য বিমা দাবি সমান সমান হচ্ছে
আমি যে হিসাবটি দিলাম সেই হিসাবটা আমরা ফর্মুলা আকারে এভাবে দিচ্ছি, নেট প্রিমিয়াম। দ্যাট মিনস এখানে আর আমার কোনো খরচ নেই, যাই হবে তাকে আমরা বিমূর্ত পলিসির সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পেয়েছিলাম কত, যে সম্ভাব্য আমাদের আয়, আমাদের হিসাবটা এমন ছিল, আমরা যদি ফর্মুলাটা কী করে দেখাই, সম্ভাব্য বিনিয়োগ হতে আয় হলো আমাদের 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, বিনিয়োগ হতে আয় 1 লক্ষ ইন্টু 100 টাকা করে, ঠিক আছে, 100। আর পলিসি সম্ভাব্য পলিসির সংখ্যা আমি বলছিলাম হলো 1 লক্ষ। কাজেই আমাদের এখানে কি হলো, সম্ভাব্য এই হচ্ছে আমরা নেট প্রিমিয়াম আমরা এভাবে নির্ণয় করতে পারি। ওকে, তাহলে গ্রস প্রিমিয়ামের ক্ষেত্রে যেটি হয়, গ্রস প্রিমিয়ামের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে তোমার বীমা দাবির সাথে আমাদের কিছু কি ম্যানেজমেন্ট এক্সপেন্স, অফিস খরচ এবং যারা তোমার বীমা কর্মী থাকে ফিল্ড লেভেলে তাদের কমিশন আমাদের যোগ করে দেখাতে হয়। তাহলে সম্ভাব্য বীমা দাবির পরিমাণ, এই ক্ষেত্রে ফর্মুলাটি হচ্ছে ইন কেস অফ গ্রস প্রিমিয়াম, গ্রস প্রিমিয়ামের ক্ষেত্রে তাহলে আমরা ফর্মুলাটা এইভাবে লিখতে পারি, সম্ভাব্য বীমা দাবি সমান সমান হচ্ছে সম্ভাব্য বীমা দাবি। গ্রস প্রিমিয়ামের ক্ষেত্রে যেহেতু আমার কিছু দফা বাদ যায়, সেই জন্য আমরা কি করব, হিসাবটি এভাবে করব, বিনিয়োগ হতে আয় প্লাস আয় প্লাস সম্ভাব্য খরচ। সম্ভাব্য খরচ, খরচের মধ্যে আবার কি কি আসবে, প্লাস মুনাফা আসতে পারে, বীমা কোম্পানির মুনাফা। এটাকে আমরা কি করব, মোট বীমা পলিসির সংখ্যা দ্বারা ভাগ করব। সম্ভাব্য বীমা পলিসির সংখ্যা, সম্ভাব্য বীমা পলিসির সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি যে ইন কেস অফ নেট প্রিমিয়াম সবসময় প্রিমিয়ামের টাকার পরিমাণ কি হয়, কম হবে, আর গ্রোস প্রিমিয়ামের ক্ষেত্রে প্রিমিয়ামের টাকার পরিমাণ বেশি হবে। কারণ এখানে তোমার কেন এই বিষয়টি হলো, কারণ এখানে আমাদের বিনিয়োগের সাথে সম্ভাব্য খরচ আর হলো মুনাফা যোগ করা আছে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমার মনে হয় এই বিষয়টি আমাদের আর কন্টিনিউ করার দরকার নেই। আমরা এখন এই যে বিমা প্রিমিয়াম যে বিষয়টি, অর্থাৎ বিমা গ্রহীতা বিমা কোম্পানিকে যে টাকাটি দিবে, এই টাকাটি দেওয়া কি কি বিষয়ের উপর নির্ভর করে, আমরা এখানে তো ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, তাহলে কি কি বিষয়ের উপর তোমার বিমা প্রিমিয়াম নির্ভর করে সেই বিষয়টি আমরা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে প্রিমিয়াম নির্ধারণে বিবেচ্য বিষয়। প্রিমিয়াম নির্ধারণে বিবেচ্য বিষয়, অর্থাৎ প্রিমিয়ামের পরিমাণ কি কি বিষয়ের উপরে নির্ভর করে সেই বিষয়টি নিয়ে তোমাদের সামনে আজকে আলোকপাত করব। প্রথমত হচ্ছে আমাদের পলিসি ভ্যালু, পলিসির মূল্য, অর্থাৎ আমার জীবনের উপর আমি কত টাকার পলিসি নেব। যদি 1 লক্ষ টাকার পলিসি নেই, অর্থাৎ যদি আমি মারা যাই বা কোনো দুর্ঘটনায় পতিত হই, তাহলে বীমা কোম্পানি আমাকে কি করবে, 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। আবার যদি আমি 10 লক্ষ টাকার উপর 10 লক্ষ টাকার পলিসি নেই, তাহলে কি হবে, 10 লক্ষ টাকার পলিসি নিলে আমি মারা গেলে বা দুর্ঘটনায় পতিত হলে বীমা কোম্পানি আমাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করবে। তাহলে এক্ষেত্রে তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো কোন পলিসির ক্ষেত্রে তোমার প্রিমিয়ামের পরিমাণ বেশি হবে। অবশ্যই 10 লক্ষ টাকার উপর পলিসি মূল্যের উপর প্রিমিয়ামের পরিমাণ বেশি হবে 1 লক্ষ টাকার চেয়ে, কারণ যত বেশি পলিসি ভ্যালু তত বেশি প্রিমিয়াম, সহজ কথা। ওকে, তারপরে যে বিষয়টির উপর নির্ভর করবে সেটা হচ্ছে বীমাপত্রের মেয়াদ। ওকে শিক্ষার্থীরা, তাহলে পলিসির ক্ষেত্রে পলিসির মূল্য, পলিসির আসলে মেয়াদ, কত দিনের জন্য মেয়াদ দিচ্ছে, যদি বিমা নিচ্ছি, যদি আমরা বেশি দিনের জন্য
বেশি মেয়াদের জন্য বিমা পলিসি গ্রহণ করি তাহলে আমার কী হবে, প্রিমিয়ামের টাকার পরিমাণ বেশি লাগবে। আর যদি কম পরিমাণ নেই, পলিসি নেই, কম সময়ের জন্য পলিসি নেই, তাহলে আমার কী হবে, প্রিমিয়ামের টাকা কম লাগবে। তবে এই ক্ষেত্রে যে বিষয়টি আমাদের এখানে গুরুত্বপূর্ণ সেটি অবশ্যই কী হবে, পলিসির মূল্য এবং মেয়াদ। তবে আরেকটি বিষয় যে আমরা যদি অ্যানুইটি ভিত্তিতে বার্ষিক কিস্তি ভিত্তিতে টাকা প্রদান করি তাহলে কিন্তু দেখা যাবে কি একবারে টাকা দিলে যে পরিমাণ টাকা লাগবে, বার্ষিক কিস্তি ভিত্তিতে টাকা দিলে তার চেয়ে কম পরিমাণ টাকা আমার লাগবে। ঠিক আছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে বীমা চুক্তির প্রকৃতি। বীমা চুক্তির প্রকৃতি। বীমা চুক্তির প্রকৃতি অর্থাৎ বীমা চুক্তিটা কেমন তার উপর ডিপেন্ড করে আমার কী করতে হবে, পলিসির প্রিমিয়ামের টাকা নির্ভর করে। বীমা চুক্তিটি যদি জটিল হয়, বীমা চুক্তিটি যদি বিভিন্ন ক্লোজ থাকে, বিভিন্ন রকমের কাভারেজ দেয়, কাভারেজের মাত্রা বেশি হয়, তাহলে আমাদের কি পলিসির ভ্যালু বা প্রিমিয়ামের ভ্যালু বেশি। আর যদি বীমা চুক্তিটি খুব সহজ সরল হয়, আমাদের কম কাভারেজ এরিয়া কাভারেজ কম দেয়, তাহলে আমাদের কি করতে হবে, কম পরিমাণ সুবিধা, কম পরিমাণ প্রিমিয়াম দিতে হবে। এইগুলি গেল হচ্ছে আমাদের পয়েন্ট অফ ভিউতে। এখন কোম্পানির পয়েন্ট অফ ভিউতে কোম্পানি কী করে, আমার টাকাটা নিয়ে ব্যবসায় অন্য জায়গায় কোথাও বিনিয়োগ করে, তাহলে সেই বিনিয়োগ সুবিধার উপরে কী হবে, পলিসি ভ্যালু নির্ভর করে। অর্থাৎ আমার বিনিয়োগ সুবিধা, অর্থাৎ বীমা কোম্পানি আমার কাছ থেকে যে প্রিমিয়ামের টাকা নিচ্ছে, টাকাটা নিয়ে সে কোথাও না কোথাও ইনভেস্ট করবে। যদি ইনভেস্টমেন্ট থেকে বেশি রিটার্ন আসে তাহলে কিন্তু আমার কাছ থেকে সে কম প্রিমিয়াম নিতে পারে। আর যদি ইনভেস্টমেন্ট থেকে রিটার্নের হার কম হয় তাহলে কিন্তু আমার কাছ থেকে বেশি পরিমাণ প্রিমিয়াম সে চার্জ করবে। কারণ বীমা কোম্পানি কখনোই কিন্তু লসে চলবে না, সে আমার উপরে ব্যবসা করে যাবে, কিন্তু আমার কাছ থেকে সে বেশি টাকা নেবে না কম টাকা নেবে, সেটি হচ্ছে আমাদের বিষয়ের ইম্পর্টেন্ট বিষয়। তারপরে আরেকটি বিষয় আমরা না বললেই পারতেছি না, সেটি হচ্ছে ঝুঁকির পরিমাণ। বীমা কোম্পানি সবসময় কি করে, ঝুঁকি ম্যানেজমেন্টের কাজটা করে। এখন ঝুঁকির পরিমাণ যদি বেশি হয় তাহলে আমাদের কি হবে, প্রিমিয়ামের টাকার পরিমাণ বেশি হবে। ঝুঁকির পরিমাণ কম হলে প্রিমিয়ামের টাকা কম হবে, এটি স্বাভাবিক কথা। তাহলে যে ক্ষেত্রে ঝুঁকি বেশি সেই ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ বেশি, যে ক্ষেত্রে ঝুঁকি কম সেক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ কম। এখন ঝুঁকির মাত্রা তুমি বুঝবে কিভাবে, ঝুঁকির মাত্রা বোঝা যাবে যার যত বয়স, জীবন বীমার ক্ষেত্রে বয়স্ক লোকের উপর কি ঝুঁকির মাত্রা বেশি, কম বয়সী লোকের উপর ঝুঁকির মাত্রা কম। যে লোকের তোমার বিভিন্ন মারাত্মক সংক্রমণ ডিজিজ আছে, যেমন এখন সাম্প্রতিক করোনা আক্রান্ত ব্যক্তি, তার জীবনে প্রিমিয়াম নিলে কী হবে, আমার পলিসি নিলে বেশি প্রিমিয়াম দিতে হবে। হার্টের রোগী, ডায়াবেটিক্সের রোগী, তাহলে তার জীবনের উপর যদি আমরা পলিসি নিতে যাই তাহলে বেশি পরিমাণ প্রিমিয়াম প্রদান করতে হবে। অর্থাৎ ঝুঁকি যার বেশি তার জীবনের উপর প্রিমিয়াম তত বেশি হবে। ওকে শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আর বাদ বাকি বিষয়গুলি তোমরা বইয়ের সাহায্য নিয়ে পড়ে শেষ করবা। এরপর আমরা অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রিমিয়াম দিলাম, প্রিমিয়াম দিয়ে আমরা কি করব, বীমা কোম্পানির প্রিমিয়ামের টাকা তোমার বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে, এই বিষয়টি আমরা বলছি। এবং ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের কি হয়, প্রিমিয়ামের পরিমাণ নির্ভর করে। অর্থাৎ যদি ইনভেস্টমেন্টের অপরচুনিটি বেশি থাকে তাহলে প্রিমিয়ামের পরিমাণ কম হয়, ইনভেস্টমেন্ট অপরচুনিটি কম হলে প্রিমিয়ামের পরিমাণ বেশি হয়। এই প্রেক্ষিতে আমাদের আরেকটি বিষয় এখানে আলোচ্য সূচি, সেটি হচ্ছে তোমার বোনাস। বোনাস অর্থ কি, বোনাস অর্থ অতিরিক্ত, স্বাভাবিক এর চেয়ে অতিরিক্ত, তাকে আমরা বলবো বোনাস। জীবন বীমার ক্ষেত্রে প্রতিষ্ঠানের তহবিল মানেই হচ্ছে বীমা গ্রহীতার প্রদত্ত প্রিমিয়াম। অর্থাৎ জীবন বীমা কোম্পানি কীভাবে পরিচালিত হচ্ছে, চলছে, সেটি হচ্ছে আমার প্রদত্ত প্রিমিয়াম, আমার প্রদত্ত প্রিমিয়াম তাদের আয়। তাহলে এটাতে তারা কি করে, টাকাটা নিয়ে তারা কোথাও না কোথাও ইনভেস্ট করে, এটাই হচ্ছে তাদের ফান্ড। আমরা জীবন বীমার ক্ষেত্রে যখন তোমরা অ্যাকাউন্টিংয়ে পড়বে, লাইফ ইন্স্যুরেন্স ফান্ড এই কনসেপ্টটার সাথে পরিচিত হবা, একটা ফান্ড ক্রিয়েট করে।
ফান্ড ক্রিয়েট করে সে কী করে, রিস্ক ম্যানেজমেন্ট করে। এই বিষয়টি আমি তোমাদের একটু আগেই বলেছি যে প্রিমিয়াম যখন নির্ধারিত হয় তখন কী করে, সকল পলিসি হোল্ডারদের টাকা অ্যাকুমুলেটেড করে সে কী করে এখান থেকে ক্ষতিপূরণ প্রদান করে। এখন এই টাকাটা যদি তুমি জমা করো তাহলে কী হবে, এই টাকাটা কিন্তু সহসাই খরচ হবে না। এই টাকা যদি কেউ মারা যায়, যদি ইফ যদি মারা যায় তাহলে সে ক্ষতিপূরণ প্রদান করবে, যদি দুর্ঘটনা ঘটে তাহলে ক্ষতিপূরণ প্রদান করবে। কিন্তু প্রিমিয়ামের টাকা আমার কিন্তু ফি বছর বা যত পলিসি গৃহীত হচ্ছে তার ভিত্তিতে প্রিমিয়ামটা নির্ধারিত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যেটি করণীয় সেটি হচ্ছে যে বিমা কোম্পানি আমাদের প্রিমিয়ামের টাকা কি নয় করতে পারবে না, একটি নির্দিষ্ট ফান্ডে জমা রাখবে। ফান্ডে জমা রাখলে ফান্ড কি আইডেল থাকবে? না, আইডেল থাকবে না, অলস হিসেবে থাকবে না। এটা কোথাও না কোথাও পুনরায় বিনিয়োগ হবে। বিনিয়োগ হলে সে কী করতে পারে, সঞ্চয়পত্র কিনতে পারে, সে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে, সে তোমার ব্যাংকে এফডিআর করতে পারে, অথবা এমন কোনো ইনভেস্টমেন্ট স্কিম রাখতে পারে যেখান থেকে নির্ধারিত হারে আয় সংগঠিত হয়। তাহলে যে ফান্ডে থেকে যত বেশি আয় হবে, এই যেহেতু এটি তোমার বিমা গ্রহীতারই ফান্ড, তাহলে এই ফান্ডের আয়ের অংশের হকদার বা দাবিদার হচ্ছে তোমার বিমা গ্রহীতা। তাহলে বিমা গ্রহীতা এই হকের দাবিদার। এটা এর জন্য এই বিষয়টাকে আমরা কি বলতে পারি যে বিমা গ্রহীতা তার জামানতের অর্থের কি আনুপাতিক হারে কিছু একটা বেনিফিট সেও দাবি করতে পারে। বিমা কোম্পানি অবশ্যই নেবে, আর কিছু অংশ বিমা গ্রহীতা দাবি করতে পারে। এই যে অনুপাতে কিছু অংশ দাবি করে সেটা কি আমরা বলবো হচ্ছে তোমার বোনাস। অর্থাৎ আমাদের প্রিমিয়াম দেওয়ার ফলে প্রিমিয়াম থেকে যে আয় হয়, আয়ের একটা অংশ আমাদেরকে দিয়ে দেবে, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার বোনাস। তাহলে এই বোনাস বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে? ইনশাল্লাহ আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো সহজে। এই বোনাসটাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। বোনাস কত প্রকার? বোনাস হচ্ছে তোমার 3 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে তোমার তাৎক্ষণিক বোনাস। তাৎক্ষণিক বোনাস। দ্বিতীয় হচ্ছে আমাদের বিলম্বিত বোনাস। আর হচ্ছে থার্ড অফ অল অন্য সকল ক্যাটাগরিকে আমরা বলবো হচ্ছে তোমার অন্যান্য বোনাস। আর হচ্ছে তোমার অন্যান্য বোনাস। ওকে, এই বিষয়ে বিস্তারিত তোমরা বই থেকে পড়ে নিও, এখানে আর বিশেষ কিছু পড়ার নাই। আমরা অন্য একটি টপিকসে চলে যাব, যেহেতু আজকে আমার এই ক্লাসের মাধ্যমে আমাদের কি চ্যাপ্টারটা শেষ করা টার্গেট, এবং আমাদের ইনশাল্লাহ আগামীতে টেস্ট পরীক্ষা, সেই জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে দ্রুত কোর্সটি শেষ করব। অবশ্যই সিলেবাসে যা আছে সব আলোচনার মাধ্যমেই। তাহলে আমরা এখনকার আলোচ্যসূচি হিসাবে বলতে চাচ্ছি হচ্ছে তোমার বার্ষিক বৃত্তি। জীবন বীমার ক্ষেত্রে বার্ষিক বৃত্তি। বার্ষিক বৃত্তি হচ্ছে তোমার ইংরেজি অ্যানুইটি। প্রিয় শিক্ষার্থীরা, অ্যানুইটি শব্দটার সাথে আমরা পরিচিত হয়েছি তোমার ফিন্যান্সে প্রথম পত্রে পড়েছি যে অ্যানুইটি কাকে বলে। অ্যানুইটি হচ্ছে প্রতি বছর সমপরিমাণ টাকা দিয়ে আমরা কি করব, দেয়া বা পাওয়া যায়। যদি প্রতি বছর বা প্রতি মাসে, অর্থাৎ যদি কিস্তির মধ্যে এই দুটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, অর্থাৎ আমরা কি করব, সময় পার্থক্য সমান, অর্থাৎ 1 মাস 2 মাস 6 মাস 3 মাস এরকম সময়কে আমরা নির্ধারণ করব, সাপ্তাহিক মাসিক ত্রৈমাসিক তার ভিত্তিতে, এবং টাকার পরিমাণ কি হবে, সমান হবে। এরকম প্রেক্ষাপটটাকে আমরা কি বলবো, তোমার বার্ষিক বৃত্তি বলবো। যদি আমাদের টাকার পরিমাণ সমান থাকে তাহলে আমরা এরকম কিস্তিকে আমরা কি বলবো, বার্ষিক বৃত্তি বলবো। বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে মৃত্যু পূর্ব পর্যন্ত বিমার শর্ত অনুযায়ী প্রতি বছর সমপরিমাণ টাকা যদি প্রদান করে তাহলে তাকে জীবন বীমার ক্ষেত্রে আমরা কি বলবো, বার্ষিক বৃত্তি হিসাবে উল্লেখ করব। অর্থাৎ এখানে একটি বিষয় তোমাদের লক্ষণীয়, সেটি হচ্ছে যে এই টাকাটা কে দিবে, এই টাকাটা অবশ্যই তোমার বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে দিবে। কেন দিবে, তার ম্যাচিউর হয়ে গেছে, এবং কতদিন দেবে সেটি হচ্ছে তার মেয়াদকাল উল্লেখ থাকবে, অথবা কি হবে, তার আজীবন যতদিন পর্যন্ত তার জীবনকাল আয়ুষ্কাল আছে, বাদ বাকি আয়ুষ্কালে সব সময় এই টাকাটা বিমা কোম্পানি তাকে দিয়ে যাবে। এটাকে আমরা বলবো হচ্ছে তোমার বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি। তাহলে
যে বৈশিষ্ট্যগুলি আমি এখানে পাই সেটি হচ্ছে কে দেবে কাকে, সেটি হচ্ছে বীমা কোম্পানি দিবে বীমা গ্রহীতাকে। কেন দিবে? তার মেয়াদ পূর্তি হয়ে গেছে অথবা সে ক্ষতিপূরণ হিসেবে পাচ্ছে। অর্থাৎ লামসাম একবারে না দিয়ে বছর ভিত্তিক বা বছর ভিত্তিক অথবা তোমার মাসিক ভিত্তিতে এই টাকাটা প্রদান করা হয়। এই যে এখানে দুইটি বৈশিষ্ট্য উল্লেখযোগ্য, সেটি হচ্ছে সময় পার্থক্য সমান এবং টাকার পরিমাণ সবসময় সমান থাকবে। কেন থাকবে? গ্রাহক সাধারণত এখানে সাধারণ আমজনতা তারা যেন বুঝতে পারে যে সে মাসিক এত টাকা করে পাচ্ছে, এত টাকায় তার হিসাব রাখতে সহজ হয় এবং বীমা কোম্পানির কী করতে হয়, এই টাকা প্রদান করা তার জন্য অত্যন্ত সহজ হয়। এরপরে আরেকটি টার্মের সাথে আমরা পরিচিত হব, সেটি হচ্ছে তোমার সমর্পণ মূল্য। সমর্পণ মূল্যের ইংরেজি হচ্ছে সারেন্ডার ভ্যালু। সারেন্ডার শব্দটির সাথে আমরা পরিচিত, হ্যান্ডস আপ, দ্যাট মিনস তুমি সারেন্ডার করো, অর্থাৎ আমি কি করলাম, আমার সব কিছু আমি সমর্পণ করলাম, পুলিশ আসলো আর আমি সমর্পণ করে দিলাম। তার মানে কি, আমার কাছে আর কোনো ক্ষমতা এখানে নেই। ঠিক জীবন বীমার ক্ষেত্রে এমন একটি টার্মস আমরা পরিচিত, সেটি হচ্ছে যে আমরা যে সময়ের জন্য জীবন বীমার পলিসি গ্রহণ করব, উক্ত সময়কালের জন্য আমরা কি করব, বার্ষিক ভিত্তিতে প্রিমিয়ামের টাকা প্রদান করবে। এখন প্রিমিয়ামের টাকা প্রদান করতে গিয়ে যদি কোনো কারণে আমি ব্যর্থ হই, ফেল করি, আমি আর দিতে না পারি, এই ক্ষেত্রে আমরা কি করব, বলবো যে আমি আর প্রিমিয়ামের টাকা দিতে পারবো না, আমি আর পলিসি চালাতে পারতেছি না, আমার কি করেন সারেন্ডার, আমি হাত উঁচে করে দিলাম, দ্যাট মিনস আমি সারেন্ডার করলাম। এই ক্ষেত্রে কি হবে, সেটি হচ্ছে আমাদের আজকের এই সারেন্ডার ভ্যালুর ক্ষেত্রে আলোচ্যসূচি। তাহলে তুমি বলতে পারো স্যার যে আমি যেহেতু কয়েক বছর পলিসির টাকা দিয়ে গেছি, তাহলে আমি কি অবশ্যই ক্লেম করব যে আমার কি করেন, আমার পলিসির টাকাটা অন্তত আমার ফেরত দেন, 3 বছর 5 বছর যে টাকা দিয়েছি সে টাকা ফেরত দেন। আবার তোমাদের মধ্যে কেউ বলতে পারে যে না, আমি যে 3 বছর বা 5 বছর চালাইছি, 3 বছর 5 বছর চালাইছি, এই টাকাটা আমি ব্যাংকে জমা রাখলে কি 3 বছর 5 বছরে কিছু একটা তোমার মুনাফা হইতো, মুনাফা সহ ফেরত দেন। আর আমি যদি বীমা কোম্পানি হই, তাহলে বীমা কোম্পানির পয়েন্ট অফ ভিউতে বীমা কোম্পানি বলবে তোমার সাথে আমার চুক্তি হয়েছে 10 বছর 20 বছর বা আরও দীর্ঘমেয়াদী, তুমি মাঝপথে এসে হুসুট খেয়ে পড়ে গেছো, ব্যথা পাইছো কিনা সেটাই এখন প্রসঙ্গ না, তুমি কি ডিসকোয়ালিফাইড করছো, কাজেই এখন তুমি বাড়ি চলে যাও, তোমাকে আর আমরা কোনো পুরস্কারও দেবো না, আমরা তোমাকে কোনো প্রিমিয়ামও যে দিয়ে গেছো সেটাই তোমার ফরফিটেড হয়ে যাবে। এই বিষয়গুলি নিষ্পত্তি করার জন্য একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি আমরা যে পলিসি নেই সেই পলিসির খুব অল্প পরিমাণ টাকা প্রদান করি, তাহলে কি হবে, বীমা কোম্পানি আর আমাদেরকে কোনো অর্থ প্রদান করবে না। কিন্তু যদি একেবারে খুব ম্যাচুর পিরিয়ডের কাছাকাছি সময় পর্যন্ত চলে যেতে পারি, তাহলে কি আমাদের পুরো টাকাও দেবে এবং কিছু রিটার্ন প্রফিটও দিতে পারে। আর যদি মাঝামাঝি সময় পর্যন্ত টাকা কন্টিনিউ করি, তাহলে বীমা কোম্পানি কী করবে, আমাদের প্রদত্ত টাকা থেকে কিছু অংশ তার ম্যানেজমেন্ট এক্সপেন্স, অফিস খরচ, কমিশন বাদ দিয়ে কেটে রেখে বাদ বাকি টাকা আমাকে ফেরত দিবে। তাহলে সমর্পণ মূল্য সাধারণত আমরা যে পরিমাণ প্রিমিয়াম দিয়ে থাকি তার চেয়ে কম হতে পারে, বেশি হতে পারে, আবার সমপরিমাণও হতে পারে। ঠিক আছে, এভাবে আমরা সমর্পণ মূল্য নির্ণয় করব। এর পরবর্তী বিষয়ে পরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুনর্বীমা। পুনর্বীমার ইংরেজি কি? রি-ইন্স্যুরেন্স। রি-ইন্স্যুরেন্স আমরা যে বীমা কোম্পানির কাছে বীমা করলাম মানে কি, ঝুঁকিটা তাকে আমরা হস্তান্তর করলাম। এই প্রেক্ষিতে বীমা কোম্পানি কি করবে, যে ঝুঁকি বহন করবে। এখন ঝুঁকি বহন করতে করতে তা সে ওভারলোডেড হয়ে গেল, অথবা ওই বীমা কোম্পানির উপর আমার আস্থা নাই। রাষ্ট্র বা অন্য কেউ যদি আমাদেরকে গ্যারান্টি দেয় যে হ্যাঁ ঠিক আছে, ও যদি পরিশোধ করতে না পারে তাহলে আমি পরিশোধ করব, তাহলে এই ক্ষেত্রে আমাদের আস্থা থাকবে। তো এক্ষেত্রে বীমা কোম্পানি কি করে, যে তোমার যে বিমাটা করলো এই বিমাটা আবার অন্য কোম্পানির সাথে সে আবার নিজের একটা ঝুঁকি বন্টন প্রক্রিয়া হিসেবে আরেকটা বিমা করে। এই ধরনের ক্ষেত্রকে আমরা বলবো কি, পুনর্বীমা। অর্থাৎ এখানে একটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স হবে। তুমি যে বিমা করলাও সেই বিমাটা অন্য যে কোম্পানির সাথে চুক্তি করলাম, সেই কোম্পানি আবার অন্য একটি কোম্পানির সাথে চুক্তি করবে যে যদি ঝুঁকির পরিমাণ বেশি হয়ে যায়, সে পরিশোধ করতে না পারে, তাহলে আমি পরিশোধ করব, এই শর্তে
থার্ড পার্টিকে একটি বিমা কোম্পানি আরেকটি বিমা কোম্পানির কাছে যায় বিমা করবে। এটা এই প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে তোমার পুনর্বিমা। তাহলে পুনর্বিমার ক্ষেত্রে মিনিমাম 3টি পক্ষ যুক্ত, একটি হচ্ছে গ্রাহক, একটি হচ্ছে বিমা কোম্পানি, আরেকটি হচ্ছে অন্য একটি বিমা কোম্পানি। যে কোম্পানি কী করবে, এই বিমা কোম্পানির পলিসিগুলিকে সে নিজে আবার টেক ওভার করে নেবে। অবশ্যই এর জন্য সে কী করবে, প্রিমিয়াম নেবে। পলিসির জন্য সে অবশ্যই প্রিমিয়াম নেবে। ওকে, এরপরে আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দ্বৈত বীমা বা যুগ্ম বীমা। দ্বৈত বীমা বা যুগ্ম বীমা, এটাকে আমরা বলবো তোমার ইংরেজিতে ডাবল ইন্স্যুরেন্স। ওকে, একটু খেয়াল রাখো, পুনর্বিমার ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি হলো 2টা আর ক্লায়েন্ট হচ্ছে একজন। আর দ্বৈত বীমা যুগ্ম বীমার ক্ষেত্রে কি হচ্ছে, তোমার একই সাবজেক্ট ম্যাটার একাধিক পার্টির কাছে আংশিকভাবে আমরা কি করব, ইন্স্যুরেন্স করবো। এটাকে আমরা বলবো দ্বৈত বীমা। আমি বিষয়টি বুঝাতে পারছি? আমি একটু উদাহরণের সাহায্যে বলি যে আমাদের 1 কোটি টাকার একটা সম্পত্তি আমি বিমা করতে চাই, 1 কোটি টাকা পলিসি ভ্যালু নেব, কিন্তু আমার আস্থা বা বিশ্বাস হচ্ছে যে একটা কোম্পানি এটা কাভারেজ দিতে পারবে না। তাহলে আমরা কি করব, একাধিক কোম্পানির কাছে পার্ট বিমা করব। অর্থাৎ একটা কোম্পানির কাছে আমরা করলাম 5 কোটি টাকা, আরেকটা কোম্পানির কাছে করলাম 5 কোটি, 50-50, 2টা কোম্পানির কাছে গেলাম। এই ধরনের বিমাকে, অর্থাৎ একই সাবজেক্ট ম্যাটার যদি একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করা হয় তাকে আমরা বলবো হচ্ছে দ্বৈত বিমা বা যুগ্ম বিমা। এই ক্ষেত্রে বিমা গ্রহীতা কি করে, পলিসির টাকা আংশিক এক কোম্পানিকে দেয়, আরেকটা টাকা কি করে আরেক কোম্পানিকে দিয়ে থাকে। এভাবে তো তোমার কি হয়, বিমাটা সম্পন্ন হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এর মাধ্যমে আমাদের কি হলো, জীবন বীমার এই চ্যাপ্টারটি শেষ হলো। আমরা যা পড়লাম ইনশাল্লাহ পরীক্ষায় আসলে দিতে পারবো তো? ইনশাল্লাহ তোমরা পারবে বলে বিশ্বাস। তোমরা অনেক ট্যালেন্ট ছাত্র, একটু শুধুমাত্র বইয়ের হেল্প নিবা এবং প্রয়োজনে এই ক্লাসটা একটু কি রিভিউ করে নিবা, তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে এবং আমি আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। এ বলে আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, ইনশাল্লাহ আগামীতে দেখা হবে, তবে অবশ্যই নববর্ষে। এই বছর আমি এখানে বিদায় নিচ্ছি এবং বছরকেও বিদায় জানাচ্ছি। সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।